গল্প মানেই অনুভূতি, গল্প মানেই জীবনের আয়নায় নিজেকে খুঁজে পাওয়া। স্বাগতম আপনাদের কথাকলের আয়নাতে, যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে নতুন অনুভূতি আর নতুন শিক্ষা। আজ আমরা শুনব একটি দারুণ গল্প, চিত্ত চিরে চৈত্র মাস। চলুন তাহলে শুরু করা যাক আজকের ৩ নম্বর পর্বটি। বাহার আর পা আগাতে পারল না। পিছে ঘুরে বিছানায় লেপ্টে থাকা চিত্রার দিকে তাকালো। মেয়েটা এত রাত অবধি জেগে আছে। মেয়েটার হাতে এই মোটা ব্যান্ডেজ। কাল হয়তো ওর আর চেরির সার্জারি নিয়ে আলোচনা হবে। বাহারকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয় ডাক দিল চিত্রা। বাহার ভাই, আসেন। এমন ডাক ফিরিয়ে দেওয়ার আগ্রহ বাহারের মাঝে আর দেখা গেল না। সে ধীর গতিতে চিত্রার কেবিনে প্রবেশ করল। কেমন হিমশীতল রুমখানা। বাহারের এতক্ষণের কিঞ্চিত ঘেমে থাকা শরীরটা শিরশির করে উঠল কৃত্রিম শীতলতায়। বাহার যেতে যেতে একবারে চিত্রার বেডখানার সামনে গিয়ে দাঁড়াল। পা হতে মাথা অবধি মেয়েটাকে পরখ করে বলল, কেমন আছো? এমন অসময়ে অদ্ভুত প্রশ্নটা যেন বাহার ভাইয়ের মুখেই মানায়। ভোঁতা যন্ত্রণা নিয়ে বিষাদ হেসে চিত্রা উত্তর দিল, আমি তো সবসময় ভালো থাকি। তা ঘুমাওনি কেন? বাহারের প্রশ্নে চিত্রার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। বাহারকে বিব্রত বোধ করাতে বলে উঠল, আপনার অপেক্ষায়। বাহার হাসল। বাহার খুব সহজে হাসে না, আবার হয়তো হাসে, কিন্তু চিত্রাদের বাড়ির মানুষদের সামনে তেমন হাসে না। মেয়েটা যে এমন যন্ত্রণার মাঝেও ঠাট্টা করছে তা বাহারের বেশ লাগল। বাহারও উত্তরে বলল, বাহারের অপেক্ষায় থেকো নামে, কংক্রিটের হৃদয় তো, আবেগ ছোঁয়ে কম। অঘোষিত অপেক্ষাদের পরে মৃত্যু হবে, অথচ তুমি তো পুষ্পপ্রেমী, কাটায় কেন এত ঝোঁক? মিষ্টতা নিতে না হয় একটু আধটু কাটার ঘা হলই, এতে যদি আস্ত একটা বাহার ভাই পাই তাতে ক্ষতি কি? বাহার কিন্তু পুড়িয়ে দিতেই জানে কেবল। কতটা পোড়ায় বাহার? সিগারেটের মতন, নাকি তার চেয়েও বেশি? বাহ, আজ মেয়েটা কথায় জেতার বুদ্ধি করেছে বোধহয়। বাহার চিত্রার অসুস্থতায় জীর্ণশীর্ণ হয়ে যাওয়া মুখটার দিকে তাকাল। খুব ক্ষীণ স্থির কণ্ঠে বলল, রঙ্গনা যদি জ্বলতে আসে তবে কিঞ্চিত না হয় কম পুড়াব। চিত্রা ফিক করে সকল যন্ত্রণা ভুলে হেসে উঠল। বাহার সেই মুখটার দিক থেকে চোখ সরিয়ে চলে যেতে যেতে ধীর স্বরে গাইল, কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসে আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া হবে, ভালোবাসাবাসি আর হবে না। চিত্রা যাওয়ার পানে তাকিয়ে রইল কতক্ষণ। আপন মনেই প্রশ্ন তুলল, সত্যিই হবে না বাহার ভাই? উত্তর এলো না এই প্রশ্নের, কারণ মানুষটা ততক্ষণে অনেক দূর চলে গিয়েছে। বয়ঃসন্ধির রঙ্গনার চোখ ঝাপসা করে জল এলো। ঠোঁট ফুলিয়ে বলল, আমি ভালো নেই বাহার ভাই, ভালো নেই আমি। আরও একটা দিন এলো হাজারো আশঙ্কা নিয়ে। চেরের অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। চিত্রারও তেমন হুঁশ নেই। গতকালও মেয়েটা যতটুকু ভালো ছিল, আজ তার একাংশেও ভালো নেই। সারাটা দিন সকলের কেবল সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে গেল, কোনো ভালো খবর যেন আসে সে আশায়। বাহারকে সারাদিনও আর দেখা যায়নি, আসেনি হসপিটাল। নুরুল সওদাগর ইনভেস্টিগেশনে নেমে গিয়েছেন খুব কঠিনভাবে। হুট করেই বিকেলে পাওয়া গেল আরও একটা চাঞ্চল্যকর খবর। মহিন নাকি আজ ভোরেই সিলিং ফ্যানের সাথে ঝুলে গিয়েছে। পুলিশ যখন তার খোঁজে তার বাসায় গেল, তখন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নুরুল সওদাগরের সন্দেহের খাতায় ছিল কলেজের বখাটে ছেলেটা এবং মহিন। বখাটে ছেলেটা নাকি চিত্রার এমন ঘটনা শোনার পরই উধাও হয়ে গেছে, আর মহিন তো মৃতই। খুব সহজ সরল কেসটা হুট করেই জটিল হয়ে গেল। মহিনের মৃত্যুটা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে সাড়া পড়ে গেল। সব গুছিয়ে থাকা জিনিস যেন হুট করেই এলোমেলো হয়ে গেল। ভাদ্র মাসে প্রকৃতি বোধহয় একটু বেশিই উত্তপ্ত থাকে। বাহিরের প্রকৃতি রোদে পুড়ে যেন ছারখাড় হয়ে যাচ্ছে। হসপিটালের ভেতরে অবশ্য কৃত্রিম শীতলতার আবরণ। হসপিটালটা বেশ শুনশান, কোনো অহেতুক শব্দ নেই, কথাবার্তা নেই। সেই শুনশান পরিবেশে গা কাঁপানো উত্তেজনা নিয়ে একটি বিধ্বস্ত পরিবার দাঁড়িয়ে আছে। অপারেশন থিয়েটারের ভেতরে তাদের পরিবারের দুটো উড়ন্ত পাখি ডানা হারিয়ে নিশ্চুপ হয়ে আছে। তন্মধ্যেই তাদের কুটুমবাড়ির ছেলের এমন অপ্রত্যাশিত ঘটনাও যেন ভীষণ অবাক এবং স্তব্ধ করেছে। নুরুল সওদাগর তার ফরমাল পোশাকটা নিয়েই দেয়ালের সাথে লাগানো চারপায়ার ওপর চিন্তিত মুখে বসে আছে। তার যেন মনে হচ্ছে যে রহস্যের গর্ত সে খুঁড়েছে তা এত সহজে সমাধান করা যাবে না, খুব গভীরে হয়তো যেতে হবে। নীরবতার জাল কাটল। আফজাল সওদাগর গুরু গম্ভীর কণ্ঠে বলল,
এখন তো আমাদের একটু ও বাড়িতেও যাওয়া উচিত, অথচ মেয়ে দুটোরই জীবন মরণ অবস্থা। কি যে করব বুঝে উঠতে পারছি না। ভাইজান, মহিনের লাশ পোস্টমর্টেম করাতে নেওয়া হয়েছে। খুব সম্ভবত আজ দেওয়া হবে না, কাল লাশ আসবে। তাই আজ না গেলেও সমস্যা নেই। তাছাড়া চাঁদনি আর মাহাতাব তো গিয়েছেই। নুরুল সওদাগরের কথা শেষ হতেই বার কয়েক মাথা নাড়ালো আফজাল সওদাগর। খুব মনোযোগ দিয়ে কি যেন ভাবলেনও। কতক্ষণ নিশ্চুপ থেকে নুরুল সওদাগরকেই প্রশ্ন করলেন, আচ্ছা, তুমিও তো গিয়েছিলে আজ মহিনদের বাড়িতে, তাই না? ঠিক কি কি দেখেছিলে বা হয়েছে? হ্যাঁ, আমি আর আমার কয়েকজন কনস্টেবল গিয়েছিলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য। যেহেতু সেদিন একটা বিরাট কাণ্ড ঘটেছিল, সেহেতু আমাদের সন্দেহের তালিকায় সবার আগে নামটা মহিনেরই ছিল। আর যেহেতু চিত্রার কলেজের সামনে আরেকটা কাণ্ড ঘটেছে, তাই দ্বিতীয় সন্দেহ করেছি ও ছেলেকে। কিন্তু ছেলের কাছে পৌঁছাতে পৌঁছাতে বেশিই দেরি হয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ সে পালিয়েছে। এখন আমরা এটা ভাবতেই পারি যে সে যেহেতু পালিয়েছে, আসল দোষী সে। কিন্তু তা নাও হতে পারে, কারণ বাঙালিরা দোষ থেকে বাঁচতে গিয়ে অপরাধ না করেও অপরাধী হয়ে যায়। যেমন ধরেন ছেলেটা, সে হয়তো ভয়ে পালিয়েছে, কিন্তু আমরা চাইলেই তাকে অপরাধী হিসেবে গণ্য করতে পারি। আবার হয়তো সেই অপরাধী। ছেলেটাকে হাতছাড়া করার পর নিশানা ছুড়লাম মহিনের দিকে। তাই আজই চলে গেলাম ওদের বাসায়। দেখি চাঁদনির শাশুড়ি দরজা খুলেছে। মহিনের কথা জিজ্ঞেস করায় মহিলা প্রথম কতক্ষণ হইচই করেছে, পরে নিজেই মহিনের রুম দেখিয়ে দিয়ে বলছে মহিন নাকি উঠেনি, এখনো ঘুমে। আমরা কয়েকবার মহিনকে ডাকলাম, সারা শব্দ না পেয়ে অবশেষে দরজা ভাঙার সিদ্ধান্ত নিলাম। দরজা ভেঙে উদ্ধার করলাম মহিনের মৃতদেহ, যা ঝুলেছিল সিলিং ফ্যানের সাথে। মহিনের মা সাথে সাথেই জ্ঞান হারান। আমরাও ভীষণ অবাক হলাম, কি ভেবেছি আর হলো কি। চিত্রাদের পরিবারে উপস্থিত প্রত্যেকটা সদস্য ধ্যান দিয়ে সবটা ঘটনা শুনলেন। নুরুল সওদাগরের কথা শেষ হতেই আনমনেই সবার বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। হাসি খুশি পরিবারটায় যেন হুট করেই দুর্যোগ নেমে এলো। দীর্ঘ 2 ঘণ্টার অপেক্ষার অবসান ঘটিয়ে তন্মধ্যে থিয়েটার থেকে বেরিয়ে এলো অভিজ্ঞ ডাক্তাররা। বিচলিত শঙ্কিত প্রাণগুলোর হৃদয় মাঝের লুকায়িত ভীতি যেন আরও বাড়ল। তাদের অস্বাভাবিকভাবে দৌড়াতে থাকা হৃৎপিণ্ডকে শান্ত করে ডাক্তার বললেন, আপনাদের বড় মেয়ের হাতের সার্জারি করতে আমরা সক্ষম হয়েছি। আশা করা যায় কোনো একদিন সে আবার আগের মতন 2 হাতে ভর দিয়ে দুনিয়া জয় করতে পারবেন। উপস্থিত প্রাণগুলোতে পানি এলো। ঝলমলে হাসির চিলিক দেখা দিল ঠোঁট জুড়ে। সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকরিয়ায় ভরিয়ে দিল। এজন্য উৎসবমুখর পরিবেশে রূপান্তরিত হল। সেই আনন্দকে ছাপিয়ে নুরুল সওদাগর গম্ভীর কণ্ঠে বললেন, চেরির কি খবর? বাচ্চাটা ভালো আছে তো? উৎসবে আবার ভাটা পড়ল। সত্যিই তো, একজনের হালচাল শুনেই সবাই এত খুশি হয়ে গেল, অথচ আরেকটা বাচ্চাও তো লড়াই করছে মৃত্যুর সাথে। নুরুল সওদাগরের প্রশ্নে মুখ ছোট হয়ে এলো ধবধবে ফর্সা ডাক্তারের। মুখ কালো করে বলল, চেরির কোনো পজিটিভ খবর আমরা দিতে পারছি না। ছোট মানুষের চামড়া ভীষণ কোমল থাকে, আর সেই চামড়া যদি এমন ভয়ানক একটা পানীয়ের শিকার হয়, তাহলে তো বুঝতেই পারছেন, সে যে এতক্ষণ অবধি শ্বাস নিচ্ছে সেটাই মিরাক্কেল। সবটাই সম্ভব হয়েছে অ্যাসিডের পর সে স্থানে পানি ঢালার কারণে। না হয় বাচ্চাটার শ্বাসনালীও একবারে পুড়ে যেত। আমি অবশ্য একটা সাজেশন দিতে পারি, অ্যাসিডের তত উন্নত চিকিৎসা এখনও বাংলাদেশে প্রচলন হয়নি। আপনারা উন্নত কোনো রাষ্ট্রে যদি ওকে নিয়ে যেতে পারেন, তবে হয়তো বাচ্চাটাকে আবার একটা জীবন দিতে পারবেন। ডাক্তারের কথা থামতেই হাউমাউ করে কেঁদে উঠল চেরির মা অবনী বেগম। মুখ চেপে কেঁদে উঠলেন চাঁদনির মা খাদিজা বেগমও। আফজাল সওদাগর বুক চেপে পাথরের ন্যায় বসে রইল। সব কেমন যেন বিশ্রী রকমের এলোমেলো লাগছে। মিনমিন করে সে বলল, সব পাপের ফল, পাপের ফল। আজ সারাটা দিন বাহারের ছায়ারও দেখা পায়নি কেউ। সে তার ব্যক্তিগত কাজ, পড়াশোনা, টিউশন নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। এ নিয়ে চিত্রারানীর ভীষণ অভিমান জমেছে। অথচ দিন রাত সে জপে যায় বাহারকে তার পছন্দ না। মেয়েজাত সবসময়ই অতিরিক্ত বুঝদার হওয়ার পরও নিজেদের অনুভূতি সম্পর্কে খুব একটা অবগত তারা থাকে না। আবার কখনো কখনো অনুভূতির বিপরীতে কথা বলে নিজেদের প্রমাণ করতে গিয়ে আরও জড়িয়ে পড়ে অনুভূতির শিকলে। চিত্রাও তার বহির্ভূত নয়, তার উপর আবার টিনেজার। বয়ঃসন্ধির অনুভূতি একটু বেশিই হয়। আকর্ষণ ক্ষমতা তাদের বেশি কাজ করে। চোখ তো নয়, যেন রঙিন চশমা। রাত তখন 1:30। হসপিটালের করিডোর জনমানবহীন। চিত্রাদের পরিবারের বেশিরভাগ মানুষ বাসায় চলে গেছে। কেবল ওহি থেকে গেছে চেরির সাথে, আর তুহিন আর চিত্রার মা নিচে বিশ্রাম নিচ্ছেন। চিত্রা যখন ঘুমানোর চেষ্টায় সবে চোখ বন্ধ করল, রুমে কারো বিচরণ অনুভব করল। বন্ধ করে রাখা চোখের পাতা নিমিষেই খুলে ফেলল। তার সামনে অনাকাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে কিঞ্চিত ভরকেও গেল। চিত্রাকে সজাগ দেখে ভ্রু কুচকাল বাহার। বিস্মিত কণ্ঠে বলল, আজও ঘুমাওনি? আজও যদি বলি আপনি আসবেন বলে ঘুমাইনি?
বাহার হাসল। পরনের টি শার্টটা ঝাড়তে ঝাড়তে চিত্রার সামনে এসে দাঁড়াল। ঠাট্টার স্বরে বলল, ইস, তাহলে তো আসা উচিত হয়নি। তোমার ছোট্ট মনটাকে একটু ভেঙে দেওয়া উচিত ছিল। সারাদিনে যা ভেঙেছেন তাও বা কম কিসে। চিত্রার ঠোঁট ফোলানো গাঢ় অভিমানী বাক্যে বাহার তেমন একটা পাত্তা দিল না, বরং বেশ গাছাড়াভাবে বলল, নিজের ইচ্ছায় পাগলও নিজের ক্ষতি করে না, অথচ তুমি নিজেকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছ। তার দায়ভার তো আমি নেব না, তাই না? বাহারের কথায় কিঞ্চিত লজ্জা পেল চিত্রা। ভুল জায়গায় ভুল অনুভূতি ব্যক্ত করাও এক ধরনের লজ্জার বিষয়। চিত্রার মুখের লজ্জার আভাস যেন বাহারের বুঝতে বাকি রইল না, তাই বাহার কথা ঘুরিয়ে বলল, তা মেয়ে, আজ কেমন আছো? ভালোই আছি, আপনি? তুমি জানো না মেয়ে, কাউকে এই প্রশ্নটা করা উচিত নয়। পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন হলো এটা, আর বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিথ্যা বলে। একজনকে দিয়ে মিথ্যা বলানোটাও কিন্তু পাপ। বাহারের হেয়ালিপূর্ণ কথায় বিরক্ত হল চিত্রা। ঝাঝালো কণ্ঠে বলল, তো আপনি কেন করছেন? সেধে সেধে পাপ কামাতে আসছেন কেন? আমি সবসময়েরই পাপী বান্দা, পাপ করা যার নিয়ম। তুমি তো পবিত্র, তোমার কি পাপ করা সাজে? বাহারের কথা বলার ভঙ্গিতে মুখ বাঁকালো চিত্রা। বাহার উচ্চস্বরে হেসে উঠল। বুকে হাত দিয়ে চিত্রাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে বলল, উফ, এখানে লেগেছে মেয়ে। বাহারের ভঙ্গিতে চিত্রার বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। পরক্ষণেই খিলখিল করে হেসে উঠল। বাহার কিছুক্ষণ অপলক সে হাসির দিকে তাকিয়ে রইল। অতঃপর সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে চেপে ধরল। বুক পকেট থেকে দিয়াশলাইয়ের বাক্সটা বের করতে করতে বলল, মেয়েজাতির যেন স্বভাবই এটা, হেসে দিয়ে পাহাড় ভাঙে, অথচ আমি নষ্ট পুরুষ। চিত্রা ফ্যালফ্যাল চোখে তাকাতেই বাহার দরজার বাইরে চলে গেল। চিত্রা কেবল তাকিয়ে রইল হাঁ করে। লোকটা কি যে বলে তা অর্ধেকে চিত্রার মাথার উপর দিয়ে যায়। নতুন একটা সকাল আহাজারিতে পরিপূর্ণ। মহিনের কাটাছেঁড়া লাশটা পড়ে আছে তাদের বাড়ির সামনের রাস্তাটায়। মহিনের মা ক্ষণে ক্ষণে চিত্রার দিয়ে জ্ঞান হারাচ্ছে। চিত্রার বড় চাচা, চাচি, তুহিন, বাহার সবাই এসেছে। মহিনের জন্য সবারই খারাপ লাগছে। নুরুল সওদাগরও ততক্ষণে উপস্থিত হয়েছেন, হাতে তার পোস্টমর্টেম রিপোর্ট। রিপোর্টের মৃত্যুর কারণ দেখে সে হতভম্ব। প্রকৃতিতে তখন গভীর হয়ে আসা সন্ধ্যার বিচরণ। চারদিকের কৃত্রিম আলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সন্ধ্যা নিবারণের জন্য। হাহাকারে ভরে ওঠা মানুষজন চুপচাপ, নিবিড়ভাবে স্মৃতি আঁকড়ে বিসর্জন দিচ্ছে অশ্রুকণা। সন্তান যেমনই হোক, বাবা মায়ের কাছে তারা সবচেয়ে মূল্যবান উপহার। সেই জলজন্ত উপহার যখন বিদায় জানায়, তখন কোন বাবা মাই বা মানতে পারে সে বিদায়ের প্রতিধ্বনি? তেমনই মানতে পারেনি লতা বেগম। ছেলের মৃতদেহটা দেখার পরপরই কেমন যেন নেতিয়ে গিয়েছিলেন। ছেলের শেষ বিদায়টাও তিনি দেখতে পারেননি দু চোখ মেলে। বিছানায় কেমন যেন ঘাপটি মেরে শুয়েছিলেন। কারো সাথে কথা বলেননি, চিৎকার চেঁচামেচি করেননি, একদম চুপচাপ। স্থির হয়ে গেলেন পাহাড়ের মতন দীর্ঘদেহী মহিলাটা। চাঁদনির স্বামী মাহাতাবও ভাইয়ের মৃত্যুটা মানতে পারেনি, তাও আবার খুন। পোস্টমর্টেম রিপোর্টে যখন দেখা গেল খুনের কথা, তখন থেকেই প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে গেল। মহিনের লাশটা কবর দিয়েই আফজাল সওদাগর নিজের মেয়েসহ মেয়ের শাশুড়ি, স্বামী সবাইকে নিজেদের বাড়িতে নিয়ে এসেছিলেন। মানুষ হারানোর শোক যে বড় শোক, তবে অদ্ভুতভাবে এই বড় শোকটাও সাধারণ মানুষ কাটিয়ে উঠতে পারে। কিন্তু যতদিন এই শোক স্থায়ী থাকে কোনো মানুষের গহীনে, ততদিন অন্তত সে মানুষটাকে আংলে রাখতে হয়। শোক জিয়ে রেখে যদি কোনো মানুষ একাকিত্বে আবদ্ধ হয়ে যায়, তাহলে সে মানুষ আর খুব বেশি দিন জীবন সংগ্রামে টিকে থাকতে পারে না। সওদাগর ভিলা, বিশাল ডুপ্লেক্স বাড়িটার নাম, যে বাড়ির প্রতিটা ইট, সিমেন্ট কেবল বহন করে হইচই রমরমা এক পরিবারের স্মৃতি। আজ সে বাড়ি শোকের নিকোষ কালো আঁধারে নিমজ্জিত। সওদাগর বাড়ির সবচেয়ে ছোট বউ অবনী নিজের টানটান বিছানায় পা গুটিয়ে বসে আছেন। সামনে তার ছড়ানো ছিটানো কত রকমের স্মৃতির স্তূপ, চোখে তার বর্ণহীন কত অশ্রুকণা। ক্ষণে ক্ষণে ছোট্ট চেরির ছোট্ট ছোট্ট জামাকাপড়গুলো বুকে জড়িয়ে ধরছে। কখনো বা চেরির ড্রয়িং খাতা জুড়ে বিশৃঙ্খলভাবে এঁকে রাখা হাবিজাবি চিত্রকল্পে হাত বুলিয়ে দিচ্ছে বুকের সবটুকু স্নেহ ঢেলে। মনে পড়ে কত স্মৃতির কোলাহল। চেরি বুঝ হওয়ার পর সামনাসামনি তার বাবাকে দেখেনি, ভিডিও কলের কল্যাণে তাও চেহারাটা চেনা। কত রাত এই ছোট্ট চেরি বায়না ধরত বাবার কোলে ঘুমানোর। কত রাত ভোর হয়ে যেত অবনী বেগমের, মেয়ের অবুজ বায়নার অতিষ্ঠতায়। মাঝে মাঝে দু এক ঘা বসিয়ে দিতেন মেয়েটার পিঠে। আজ সেই স্মৃতি কেবল অভাগিনী মায়ের কান্না বাড়াচ্ছে। বড় মেয়ে তার বরাবরই চুপচাপ স্বভাবের, নিজের মন মতন চলে।
কিন্তু ছোট্টটা যে খিলখিল হাসি আর চঞ্চলতায় ভরিয়ে দিত বাড়ির কোণাগুলো। অবনীর পাশের রুমটাতেই লতা বেগমকে থাকতে দেওয়া হয়েছে। সুন্দর মতন দেখতে মহিলাটার শরীর বেশ গোলগাল, ভারী। মহিলার স্বামী মারা গিয়েছিল আজ থেকে বছর 6 আগে। তারপর থেকেই পুরো সংসারে ছেলে দুটোকে নিয়ে সে একা। সাধ করে তাই বড় ছেলের বিয়ে করিয়েছিলেন। এই তো কদিন আগেই বছর 1 হলো। কিন্তু আজ হুট করে এই কর্কশ মহিলাটাকে নিশ্চুপ করে দিয়ে আদরের ছোট ছেলেটাও বিদায় নিল। সন্তানের শোক বোধহয় এত সহজে ভুলা যায় না, তাই হয়তো এত বিধ্বস্ততা মহিলার। চিত্রার মা বাড়ি নেই, হসপিটালেই তার অবস্থান। মাঝে একটু এসে গোসল করে শাড়ি বদলে গিয়েছেন। বরাবরই সে অন্যান্যদের তুলনায় একটু শক্ত ধরনের, তাই সবাইকে নিয়তির বিধ্বস্ততা ছুঁতে পারলেও তাকে পারেনি। পেশায় সে একজন কলেজ প্রফেসর, এজন্যই বোধহয় একটা দৃঢ়তা ভাব তার মাঝে সবসময় অবস্থিত। আফজাল সওদাগরের স্ত্রী রোজা সওদাগর নিজের মেয়ের ঘরে বসে আছেন। চাঁদনিরও তো এই শরীরে কম ধকল গেল না, মেয়েটারও তো কারো সাথ প্রয়োজন। চিত্রার ফুপি আমেনা রহমান ও তার ছেলে সমেত চাঁদনির ঘরে বসে আছেন। আমেনা রহমান ডিভোর্সি নারী। স্বামীর ঘর থেকে 1 বছরের ছেলে কোলে নিয়ে বেরিয়ে এসেছিল সে। অতিরিক্ত সরল হওয়ার পরও তার জায়গা হয়নি স্বামীর ঘরে। অতঃপর ভাইয়েদের আশ্রয়ে ঠাঁই পেয়েছেন সে। অভাগিনীর খাতায় তার নামটাও নির্দ্বিধায় লেখা যায়। ভাইয়ের বউরা যতই ভালো হোক, মাঝে মাঝে কথা শোনাতে ভুল করে না। আসলে মানুষ জাত এমনই, সুযোগ পেলে তা হাতছাড়া করতে চায় না কেউই। হোক সেটা ভালো কিংবা খারাপ সুযোগ, তাতে কি আসে যায়। সুযোগকে কাজে লাগানোটাই হলো আসল কাজ। পুরো বাড়িতে সবাই যার যার মতন শোকে ডুবে আছেন। প্রতিটা মানুষের জীবনে কত না পাওয়ার গল্পই না থাকে, অথচ মানুষ বাঁচার জন্য তাল মিলিয়ে দুঃখ ছাপিয়ে হেসে যায়। বাড়ির ছাদে চিলেকোঠায় অবস্থানরত ছন্নছাড়া ছেলেটারও বোধহয় এমন কত শত ঘটনাই আছে যা শোকের খাতায় বিশ্রীভাবে লেপটানো, অথচ বড় ছেলে বলে শোক দেখানোর অধিকার নেই। বাহার ভাই প্রতিদিন সন্ধ্যাবেলা কিংবা রাতে গোসল করেন। আজও নিয়মের ব্যতিক্রম হয়নি। গোসল করে এসেই পড়ার টেবিলে বসেছেন সে। বইয়ের শাড়ির সবচেয়ে প্রথম বইটাই হাতে নিলেন, চাকরির বই। বইটা কতক্ষণ মেলে ধরলেন, পাতা নেড়েচেড়ে দেখলেন, কিন্তু পড়াতে সে মন বসাতে পারল না। ডান হাতের কনুইয়ের দিকে কেটে যাওয়া জায়গাটায় যেন হুট করেই জ্বালা বাড়ল, সাথে জ্বালা বাড়ল বুকের পাঁজরে। ডান হাতের বইটা বেশ শব্দ করেই ঘুণে ধরা টেবিলটার উপরে রাখল। বহুদিন পর আজ যেন তার স্মৃতিরাও কিঞ্চিত মন খারাপ ঘোষণা করে গেল তার হৃদ মাঝারে। কিন্তু বাহারদের তো মন খারাপ করতে নেই, কংক্রিটের হৃদয় কি না। বাহার নিজের সাথে নিজেই কতক্ষণ ঠাট্টা করল, মন খারাপ ভাবটাকে উড়িয়ে দিতে চাইল তাচ্ছিল্যের কষাঘাতে। কিন্তু আজ আর সে পারল না বরাবরের মতন সে কাজটা করতে। নিজের প্রতি নিজে বিরক্ত হল। কাঠের চেয়ারটা পিছে ঠেলে উঠে দাঁড়াল। টেবিলের নিচে থাকা কালো ব্যাগটা বের করল। ভাঙা নড়বড়ে ছোট্ট একটা স্টিলের বাক্স থেকে একজোড়া নূপুর বের করল সে। কতক্ষণ, কতগুলো সময় সে নূপুর জোড়ার দিকে তাকিয়ে রইল। ঘরের স্বল্পদামি হলুদ বাল্বের আলোয় বাহারের চোখের কোণে কি যেন উকি দিয়ে উঠল মনে হয়। বাহার ভাই কি কাঁদছে তবে? বাহার ভাইরা তো কাঁদতে জানে না। নূপুর দুটো নেড়েচেড়ে দেখে বাহার, বুকের মাঝে জাপটে ধরে বিড়বিড় করে বলে। ব্যাকুরতার নৃশংসতায় বাহারদের নূপুর পরানোর ইচ্ছেগুলো পিষে যায় খুব বর্বরভাবে। দারিদ্রতার অভিশাপগুলো বানায় বাহারকে পাথর। অনুভূতির দাবানলে পুড়তে পুড়তে যে পাথর হয়ে ওঠে অনুভূতিহীন। ভালো থাকিস, নূপুর পড়তে না পেরে অভিমান করা অভিমানিনী। বাহার নিতান্তই হেরে গিয়েছিল অর্থের অভাবে। দমকা হাওয়া বাহারের ঘরের বেশ কম দামি সস্তার অবগুণ্ঠনগুলো উড়িয়ে দিয়ে যায়, সাথে অটাল বাহারের শরীরও শিরশির করে ওঠে। একটা রাত কত মানুষের হাহাকারের গল্পই না লিখে যাচ্ছে। অপরিপূর্ণতার এ পৃথিবীতে মানুষের কত স্বপ্ন অমীমাংসিত রয়ে যায়। রাত ছাড়া এই খবর কি আর কেউ জানে? তন্মধ্যেই বাহার ঘরের দরজায় ঠকঠক শব্দ হয়। ধ্যান ভাঙে বাহারের। ততক্ষণে শোকেদের মৃত্যু হয়েছে। বাহার তড়িঘড়ি করে নূপুরজোড়া আবার সস্থানেই রেখে দেয়। নিজেকে আগের মতন স্বাভাবিক করে দিয়ে দরজা খোলে। দরজা খুলতেই দেখে অহির হাতে খাবারের প্লেট, মুখে ক্ষীণ হাসি। বাহারকে দরজা খুলতে দেখেই অহির মুখের ক্ষীণ হাসি বিস্তৃতি লাভ করল। বাঁকা চোখে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কাঁদছিলেন বাহার ভাই? প্রশ্নের সুরে অবাক ভাবটা একটু বেশিই ছিল, অথচ বাহারকে বিব্রত বোধ করাতে পারেনি সে প্রশ্ন।
বাহার বরং বেশ স্বাভাবিকভাবে উত্তর দিল, কাঁদছিলাম নাকি? কই, আমার তো মনে পড়ছে না। অহি আর চোখে তাকিয়ে মিনমিন করে বলল, আমায় ঘোল খাওয়াচ্ছেন বাহার ভাই, অথচ আমি কিন্তু পুরোপুরি না হলেও কিঞ্চিত মানুষের মতিগতি বুঝতে পারি। তা নিজের মতিগতি বুঝতে পারো তো? বাহারকে ভড়কে দিতে চেয়ে ভড়কে গেল অহি নিজেই। আকস্মিক এই প্রশ্নটা যে সে আশা করেনি তার মুখের ভাবেই তা স্পষ্ট হল। বাহার অহির ভড়কানো মুখমণ্ডলে দৃষ্টি দিল। অহিকে অবাক করে দিয়ে আরেকটা অপ্রত্যাশিত প্রশ্ন ছুড়ল, তুমি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? অহির হাতের খাবারের প্লেট নড়ে উঠল। ফ্যালফ্যাল করে সে তাকিয়ে রইল বাহারের দিকে। মুখ চোখ নিমিষেই শুকিয়ে গেল মেয়েটার। আমতা আমতা করে বলল, কেন বাহার ভাই? বাহারের প্রশ্নের উত্তর কি এটা হলো? বাহারের জবাবে থম মেরে গেল অহি। খুব কষ্টে মুখে হাসি বজায় রেখে ধীর কণ্ঠে বলল, বাংলা ডিপার্টমেন্ট। ও আচ্ছা, বাংলা ডিপার্টমেন্ট। দ্য ব্রেন ফ্লুয়েন্স, দ্য সাইকোলজি অফ মার্কেটিং, দ্য ম্যাজিক পাওয়ার অফ সেলফ ইমেজ সাইকোলজি, মাইন্ড রিডার ইত্যাদি বই কি বাংলা ডিপার্টমেন্টের? কই, আগে তো জানতাম না, নাকি নতুন করে যুক্ত হলো? অহির মুখের ভয়ঙ্কর বিস্ময়তা চোখ এড়ায়নি বাহারের। বাহার যে ইচ্ছেকৃতভাবে অহিকে এই পরিস্থিতিতে ফেলেছে তাও বুঝতে বাকি রইল না অহির। কথা ঘোরানোর আপ্রাণ চেষ্টা চালানো শুরু করল মানবী। কিভাবে কি বললে বাহার ভাইয়ের মস্তিষ্কের তুখরতা কাছে বাজিমাত করা যাবে সে ভাবনাতেই মত্ত হল অহি। এখন মনে হচ্ছে যেচে যেচে বাহার ভাইয়ের ঘরে আসাই উচিত হয়নি তার। বাহারও অহিকে সময় দিল। তার বাজের মতন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল অহির দিকে। অহি ব্যান্ডেজ করা হাতটার উল্টো পিঠ দিয়ে গলায় জমা শিশির বিন্দুগুলো মুছে ফেলল। ইতিমধ্যে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কতক্ষণ সে এধার ওধার তাকিয়ে মেকি হাসি দিয়ে বলল, আসলে বাহার ভাই, এইগুলো তো আমার বই না, ভার্সিটির এক বড় আপুর বই। আমার সাইকোলজি সাবজেক্টটা বেশ লাগে, তাই বড় আপুর থেকে বইগুলো নিয়েছিলাম। আচ্ছা, তাই বলে এতগুলো বই? বাহ, ইন্টারেস্ট থাকা ভালো। তা শুনলাম তোমার নাকি শিক্ষক হওয়ার ইচ্ছে, তো ঝোঁক দেখি সাইকোলজির দিকে। ব্যাপারটা কেমন জানো না? শিক্ষক হওয়ার ইচ্ছেটা আমার না, আমার অভিভাবকদের। উত্তরটা বেশ শক্ত কণ্ঠেই দিল ওহি। অতঃপর হাতের খাবারগুলো বাহারের টেবিলের ওপর রেখে মাথা নত করেই বের হতে নিলেই পিছু ডাকল বাহার। বেশ খোঁচা মেরেই বলল, সেদিন আমাকে বলেছিলে না আমি আগাগোড়া পুরোটাই নকল মানুষ? আমি পুরোটা নকল মানুষ হলে তুমিও পুরোটাই ভ্রম ওহি, তুমি অকল্পনীয় ভ্রম। ওহি দাঁড়ালো, নরম চোখে তাকালো বাহারের দিকে, বিবশ হয়ে আচমকাই বলে উঠল, ভ্রম আর নকলে মিলে গিয়ে ইতিহাস রটলে খারাপ হয় না, তাই না বাহার ভাই? বাহার উত্তর দিল না। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না যেন। হেলতে দুলতে সে নিজের টেবিলের উপর বসল, ভাতের থালা থেকে খুব আয়েসে ভাত মাখিয়ে মুখে তুলে নিল। ওহি কেবল তাকিয়ে রইল এক ধ্যানে। বাহার ভাই মানেই যেন এক আকাশ মুগ্ধতা। শোক পালনের আধার রাত্রির গভীরতায় যখন সবাই ঘুমে মগ্ন, নুরুল সওদাগর তখন নিজের মেয়ের কেবিনে দাঁড়িয়ে আছেন। চোখ মুখ তার কাঁট কাঁট, শক্ত। সারাদিন কেস নিয়ে ছুটাছুটি করে এইমাত্রই হসপিটালে এসেছে সে। চিত্রা তখন আধো ঘুম আধো জাগরণে। বাবাকে কেবিনের দরজায় দেখতেই আধো ঘুম কেটে গেল তার। মুনিয়া বেগম নিজের স্বামীকে দেখে ততটাও অবাক হলেন না, বরং স্বাভাবিক কণ্ঠে বললেন, এখানে যে, এটা তো চেরির রুম না, এটা চিত্রার রুম। খোঁজা মারার জন্যই যে কথাটা বলা সেটা বুঝতে বাকি রইল না নুরুল সওদাগরের, কিন্তু সে স্ত্রীর কথার জবাব দিলেন না, বরং চিত্রার দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, মহিনের মৃত্যুর আগে শেষ কলটা তোমার ফোন থেকে করা হয়েছিল চিত্রা। রাত গভীর থেকে গভীর হল, সাথে অনুভূতিদের ঝিমিয়ে থাকা অঘোষিত যুদ্ধটা নিবিড়ভাবে চলতেই থাকল। ঘড়ির কাঁটায় তখন সময় 1:47। চিত্রার কেবিনের ভেতর চিত্রাসহ আরও দুটো মানুষও নিস্তব্ধ হয়ে আছেন। নুরুল সওদাগরের কথা থামতেই বাহারের হুট করে আগমনে কথার স্রোত একটু ভিন্ন দিকে গেলেও অতঃপর তা আবার আগের জায়গাতেই এসে খুঁটি বাঁধল। মুনিয়া বেগম স্বামীর দিকে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। অতঃপর খুব ধীরে ছোট কণ্ঠে বললেন, কি বলছো, বুঝে শুনে বলছো তো? নুরুল সওদাগরের মুখ চোখ তখনও কঠিন। কর্কশ কণ্ঠে সে জবাব দিলেন, প্রমাণ কথা বলছে, আমি না। মুনিয়া হতাশার শ্বাস ফেললেন। হতভম্ব চোখে তাকিয়ে থাকা চিত্রার দিকে একবার দৃষ্টি নিবদ্ধ করে ক্ষীণ স্বরে স্বামীর উদ্দেশ্যে বললেন, চিত্রার জন্য কি এটা কোনো বিপদ ডেকে আনবে? প্রমাণ যেহেতু চিত্রার বিরুদ্ধে, তাই যে কোনো পদক্ষেপই নিতে হতে পারে আমাদের।
আপনার অযৌক্তিক প্রমাণকে একটু দূরে ছুঁড়ে ফেলে যদি মস্তিষ্ক দিয়ে ভাবেন খুশি হব। অন্তত এতটুকু তো বুঝব যে আপনারও ব্রেন নামক কোনো বস্তু আছে যেটা যুক্তিও বোঝে। বাহারের কথায় তুমুল তাচ্ছিল্যের সুর, অথচ নুরুল সওদাগরের তাতে কিছু যায় আসেনি। সে স্বাভাবিকভাবেই বলল, আইন প্রমাণ চেনে, আর আপনি চেনেন মিথ্যে অহংকারে। কিসের আইন শেখাচ্ছেন আমাদের? আপনার আইন কি এতই যুক্তি ছাড়া চলাচল করে যে একটা মেয়ে যে রাতে অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে লড়াই করেছে, সে মেয়ে কিভাবে আরেকজনকে খুন করার আগে পিছে বা কোনো কিছুতে ছিল? বাহারের প্রতিটি কথা যুক্তিসঙ্গত, কিন্তু নুরুল সওদাগরও দমে যাওয়ার পাত্র না। সে এনিয়ে বিনিয়ে আরও কিছু বলার চেষ্টা করতেই থামিয়ে দিল মুনিয়া বেগম। মহিলাটা কেমন গম্ভীর স্বরে বলে উঠল, বড় আইনের কথা বলছো যে? অন্যদের বেলায় তোমার এত আইনের নিয়ম, নিজের বেলায় আইন তোমার অন্ধ বুঝি? এ কেমন আইন? এবার আর কোনো কথা বলার সুযোগ পেলেন না নুরুল সওদাগর, বরং নিজের স্ত্রীর দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইলেন। এতগুলো বছর পর তার স্ত্রী যে তার দুর্বল জায়গায় হাত দিবে, এটা যেন তার ধারণার বাইরেই ছিল। অবশ্য কথায় আছে না, দেয়ালে পিঠ ঠেকে গেলে বিড়ালও সিংহ হয়ে ওঠে। আর মুনিয়া তো বুদ্ধিমতী। চিত্রা নিজের মা বাবার কথা নীরব থেকে শুনে গেল। এই ক্ষেত্রেই যেন তার তুমুল নীরবতা। বাবার সামনে তার অনেক কিছু বলার থাকলেও বলা হয়ে ওঠে না। কেন এত সংশয় দ্বিধা তা জানা নেই চিত্রার। সে কেবল এতটুকুই জানে, বাবা মানেই যেন ধারালো তীর, যা খণ্ড বিখণ্ড করে অষ্টাদশীর হৃদয়। বাবা যেতেই হাফ ছেড়ে বাঁচল চিত্রা। কেমন ঝিমানো কণ্ঠে বলল, আম্মু, বাবা এমন করে কেন আমার সাথে? আমার দোষ কোথায়? তোমার দোষ আসলে না, দোষটা হলো গিয়ে আমার। আমি তোমার বাবার স্ত্রী হতে পেরেছি, তবে প্রেমিকা না। তাই হয়তো কেবল স্ত্রীর সন্তানকে সে গ্রহণ করতে পারেনি। মায়ের কথায় ভ্রু কুচকালো চিত্রা। কথাটা যে তার বোধগম্য হয়নি সেটা স্ফুরিত হলো তার মুখমণ্ডলে। তবে বাহার বোধহয় আজ করল কিছুটা। তাই তো সে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনার কথাই না হয় মানলাম আন্টি, স্ত্রীর সন্তান বলে চিত্রাকে আজ মানতে পারছে না চিত্রার বাবা। তবে তুহিনের ক্ষেত্রে তো মেনে নেওয়ার ব্যাপারটা ভীষণ স্বাভাবিক। তখন স্ত্রী প্রেমিকার ভেদাভেদ হাওয়ায় মিলিয়ে যায় কেন? এখানে অবশ্য ছেলেমেয়ের বিভেদের কথাও আমি বলবো না, কারণ মেয়ে অপছন্দ হলে চেরি আর ওহির নিয়মের ক্ষেত্রেও একই হতো। হিসেবটা কেমন গোলমেলে না আন্টি? বাহার ভীষণ চতুর ছেলে। তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিঞ্চিত হিমশিম খেল মুনিয়া বেগম। কথা কাটানোর জন্য কেবিন ছেড়ে চেরিকে দেখার অজুহাতে বেরিয়ে গেল মুনিয়া বেগম। বাহার হাসল। সে জানত এমন কিছুই হবে। কেবিন খালি হতেই বাহার এসে চিত্রার সামনে দাঁড়াল। চিত্রারও ততক্ষণে দৃষ্টি গেল বাহারের ওপর। বাহারের শরীরে ডালিয়া রঙের টি শার্ট, যেটার বাহুর দিক দিয়ে ঘামে ভিজে আছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি। উচ্চতা অনেক হলেও সুঠামদেহী বলা যাবে না, বেশ ছিমছাম গড়নের। গায়ের রঙও তো আর তত ফর্সা নয়, একদম সাধারণ একজন পুরুষ। অথচ কতটা চুম্বকের মতন আকর্ষণ শক্তি লোকটার ভিতরে। বাহার গলা পরিষ্কার করার মতন শব্দ করল, অতঃপর বলল, নারী, তুমি যদি হও দাস, উপহাস হবে তোমার ভাগ্যের নির্মম পরিহাস। হুট করে এই 2 লাইনের তাৎপর্যটুকু বোধগম্য হল না চিত্রার। সে ভীষণ অবাক হল। অবাক মিশ্রিত কণ্ঠেই বলল, এটা কি ছিল? ধরতে পারো সাবধান বাণী, যা তোমার জন্য ছিল। নিজের বাবাকে যখন তুমি মুখ চুপসে চুপ করে থাকো, দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর ব্যক্তি আমার কাছে তখন তোমাকে লাগে। তোমার প্রতি বিরক্তি আমি কত রকমের ঢেকুর তুলি, তুমি এত বিরক্তিকর কেন? বাহার ভাইয়ের মুখ চোখ ভাঁজ করা কথার ধরনে তেতে উঠল অষ্টাদশীর হৃদয়। অযাচিত আন্দোলন ঘোষণা করল হৃদয় তোলপাড় করে। সে অসহ্য রকমের রাগ ঝেড়ে বলল, আমি বিরক্তিকর? আমি? আপনি তো জলজ্যান্ত বিরক্তের কারখানা, আবার আসছি আমাকে বলতে? ভূতের মুখে রাম নাম। অথচ এই বিরক্তের কারখানাকে হৃদয় মাঝে পুষে রেখে প্রতিনিয়ত কতই না আনন্দ উৎসব করছো মেয়ে। চিত্রার কথা থেমে গেল। আকাশচুম্বী রাগ ফুরুট করে হাওয়ায় মিলিয়ে গেল। লোকটে উচিত সময়ে এত উচিত কথা বলে কিভাবে? অথচ চিত্রা ঝগড়ার সময়ে সঠিক কথাটা ভুলে যাওয়ার কারণে মাঝে মাঝেই ঝগড়ায় হেরে গিয়ে কেঁদে ফেলে। চুপ থাকলে তোমাকে খারাপ লাগে না মেয়ে, তবে তোমার বাবার সামনে চুপ করে থাকাটা ভীষণ বাজে স্বভাব। বাবা মাকে অবশ্যই সম্মান করা উচিত, তবে যে মানুষ তোমাকে উঠতে বসতে অসম্মান করে বুকের মাঝে আস্ত একটা রগরগে ঘা তৈরি করে দিচ্ছে, তার সামনে চুপ করে থাকাটা নেহাতি পরাধীনতা। অথচ তোমার এখন মুক্ত হয়ে ওড়ার সময়। বাবাকে চিত্রা ভীষণ বেশিই ভালোবাসে, তাই হয়তো চেয়েও বাবার সামনে সে কঠিন কিছু বলতে পারে না। অথচ বাবা কত নির্দ্বিধায় না চিত্রাকে ক্ষতবিক্ষত করে ফেলে। বাবার কথা মনে পড়লেই আকাশ পাতাল আধার করে মন খারাপ হয় চিত্রার। তাই কথা ঘোরানোর জন্য চিত্রা বলল, আচ্ছা বাহার ভাই, আপনার সিগারেট খাওয়ার অভ্যেস ছাড়বেন কবে? যেদিন আর ভিতর পুড়বে না, সেদিন আর বাহিরও পোড়াবো না।
আপনারও তাহলে ভিতর পড়ে? কেন মেয়ে, আমি কি মানুষ না? পৃথিবীর প্রতিটি মানুষেরই ভিতর পড়ে, কেউ প্রকাশ করে আর কেউ গোপনে রাখে। বাহার ভাই, আপনি এত জটিল কেন? তুমি আমায় জটিলভাবে গ্রহণ করেছ বলে। জানেন বাহার ভাই, আপনি আমার কাছে ক্যাকটাস ফুলের মতন, আর তুমি আমার কাছে অলকানন্দা কিংবা সন্ধ্যার রঙ্গনা। ইস, লোকটা যেন উত্তর তৈরি করেই এসেছে। এত বিব্রতকর কথা বলেও লোকটাকে বিব্রতবোধ করাতে না পেরে হতাশার শ্বাস ফেলল চিত্রা। হুট করেই তার মাথায় খেলে গেল দুষ্টু বুদ্ধি। কিটকিটে হেসে বলল, আপনি কি জানেন অষ্টাদশী তার বুকের মাঝে আস্ত একটা বাহার ভাই পুষে রেখেছে? এই ছিল কথাকলের আয়নাতে আজকের গল্পের তৃতীয় পর্ব, চিত্ত চিরে চৈত্র মাস। গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন, আর নতুন নতুন গল্প শুনতে কথাকলের আয়না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না। খুব শিগগিরই আমরা ফিরে আসব গল্পের পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর মনে রাখবেন, গল্পের মাঝেই লুকিয়ে থাকে জীবনের অনেক কথা। কথাকলের আয়নার সাথেই থাকুন। ধন্যবাদ।